এই পাওয়ার ব্যাংকটি দেখতে অনেকটা নতুনের মতো হলেও এটা আসলে নষ্ট। আর এটা দেখতে এত ফ্রেশ থাকার কারণ হলো এটা খুব যত্ন সহকারে ব্যবহৃত হয়েছে, যার কারণে তেমন কোনো স্পট হয়নি। তো এটার মধ্যে যে সমস্যা, আমরা যদি এই পাওয়ার ব্যাংকটিকে চার্জ করার চেষ্টা করি, দেখুন আমরা দেখতে পাচ্ছি এটা প্রায় 0.6 ওয়াটের মতো স্পিডে এটা চার্জ নিচ্ছে, অথচ এটা কিন্তু রান করে না। অর্থাৎ এটার যে ওয়াটটি আমরা দেখতে পাচ্ছি সেটা সম্ভবত সার্কিটটিকে হয়তো বা অন করছে, কিন্তু এটার যে ব্যাটারি সেটাকে চার্জ করছে না, যার কারণে এটা এত অল্প ওয়াটে রান করছে। তো আমরা যদি এটার আউটপুটটি চেক করি সেক্ষেত্রে আমরা দেখব এটার মধ্যে কোনো রকম আউটপুট নেই। আমি এটাকে ট্রাই করছিলাম নানাভাবে যে এটা অন হয় কিনা, কিন্তু এটাকে অন করা যাচ্ছে না, কারণ এটার মধ্যে আসলে কোনো রকম আউটপুট নেই। তো এই পাওয়ার ব্যাংকটিকে আমরা আজকে রিপেয়ার করার চেষ্টা করব, দেখব এটাকে রিপেয়ার করা যায় কিনা এবং এটার মধ্যে আসলে কি হয়েছে বা এই ধরনের পাওয়ার ব্যাংকগুলোতে সাধারণত কি হয়। আর এরকম পাওয়ার ব্যাংকগুলোকে যদি রিপেয়ার করা যায়, আপনাদের হয়তো অনেকের ঘরে ঘরে শত শত পাওয়ার ব্যাংক পড়ে আছে যেগুলোকে আপনি হয়তো রিপেয়ার করলে হয়তো পুনরায় আবার ব্যবহার করতে পারেন। এটাকে খোলার জন্য আমি হ্যান্ড গ্লোভস ব্যবহার করব, যেহেতু কিছু টুলস ব্যবহার করতে হবে, সেফটির জন্য এগুলো প্রয়োজন। আর এই পাওয়ার ব্যাংকটিকে খোলার জন্য যাবতীয় যন্ত্রপাতি আমার হাতের কাছেই রয়েছে। চলুন আমরা ট্রাই করি এটা খোলার। প্রথমত আমরা ফাঁকা অংশটি থেকে ট্রাই করব। এখানে আমরা ফাঁকা যে অংশটি দেখতে পাচ্ছি, দেখে মনে হচ্ছে এটা সহজেই খোলা যাবে। তো চলুন ট্রাই করে দেখি। আর এই সকল পাওয়ার ব্যাংক খোলার আগে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে, যেন কোনো মেটালিক কোনো টুল যেন ব্যাটারির গায়ে আঘাত না করে। অর্থাৎ ব্যাটারি যদি কোনো রকম যন্ত্রপাতির কারণে ফুটো হয়ে যায় বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা রয়েছে। সুতরাং এইসব ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হয় যেন কোনোভাবেই ব্যাটারিতে আঘাত না লাগে। আমরা বেশ খানিকটা ফাঁকা করতে পেরেছি, এখন দেখা যাক খোলা যায় কিনা। উপরের কিছুটা অংশ আমরা ফাঁকা করতে পেরেছি, কিন্তু অপোজিট সাইড পুরোটাই ফিট করা, যার কারণে হয়তো খুলতে একটু অসুবিধা হতে পারে। আর আমরা চাইবো এটাকে যেন ড্যামেজ না করে খুলতে পারি। এ ধরনের পাওয়ার ব্যাংকগুলোর ক্ষেত্রে দেখা যায় ব্যাটারিতে আঠা লাগানো থাকে, যার কারণে খোলা একটু কষ্টকর হয়ে যায়। আর এই আঠাগুলো খুব শক্ত হয়ে থাকে, যার কারণে খোলা কঠিন হয়। তো আমি জানি না আসলে এটার মধ্যে আঠা লাগানো আছে কি না। আচ্ছা, আমরা কভারটি আলাদা করতে পেরেছি এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এক ধরনের হোয়াইট কালারের এক ধরনের সিলিকন টাইপ আঠা দেয়া ছিল, যার কারণে হয়তো এটা এতটা শক্তভাবে আটকে ছিল এবং এই পাশটার আঠা পুরোটাই খুলে এসেছে এবং সম্পূর্ণ আঠা আমরা দেখতে পাচ্ছি ব্যাটারি গায়ে লেগে আছে। আর পাওয়ার ব্যাংকটি খোলার পর আমরা প্রথম যে ইমপ্রেশন সেটা দেখতে পাচ্ছি, এটার ব্যাটারিটি সম্পূর্ণই ড্যামেজ হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন এটা সম্পূর্ণ ব্যাটারিটি ফুলে গেছে, অর্থাৎ এটার ভেতরে গ্যাস জমে গেছে। এভাবে প্রেস করলে আপনারা হয়তো, আমি একটু গ্লোভস খুলে নেব, আপনারা হয়তো বুঝতে পারছেন অনেকটাই এটা ভেতরের দিকে দেবে গেছে, অর্থাৎ এটা অনেক ফুলে আছে। সুতরাং আমরা যেটা বুঝতে পারছি এটার ব্যাটারি খারাপ হয়ে গেছে। দেখুন প্রচুর পরিমাণ গ্যাস ভেতরে জমে আছে এবং এটার ব্যাটারিটি, আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে এটার ব্যাটারিটি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে এবং এটার যে সার্কিটটি দেখা যাচ্ছে এটা সম্পূর্ণই ভালো আছে। তো এই পাওয়ার ব্যাংকটিকে রিপেয়ার করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে ভাবতে হবে এটা রিপেয়ার করা কতটা যৌক্তিক, কারণ এটার যে দাম হয়তো একটা 10,000 মিলিঅ্যাম্পের 22.5 ওয়াটের পাওয়ার ব্যাংকের দাম আমরা আনুমানিক ধরে নিতে পারি 1200 থেকে 1400 টাকার মধ্যে। তো কত টাকা ব্যয় করলে এটা আমাদের জন্য যৌক্তিক হবে,
তো এই ধরনের ব্যাটারিগুলো বর্তমানে আসলে মার্কেটে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে আপনাদের পাওয়ার ব্যাংক যদি এরকম লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে তৈরি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ব্যাটারি রিপ্লেস করার সুযোগটা এখন রয়েছে এবং আপনারা চাইলে ইজিলি ব্যাটারি রিপ্লেস করে এই ধরনের পাওয়ার ব্যাংকগুলোকে রিপেয়ার করতে পারেন। আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে এটার সার্কিটটি দেখা যাচ্ছে খুব ভালোভাবেই আছে, সার্কিটটি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়নি। পাওয়ার ব্যাংকটির সার্কিটের মধ্যে যে ফাস্ট চার্জিং আইসি ব্যবহৃত হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করেছিলাম। আমি দেখতে পেলাম এটাতে S621 মডেলের একটা আইসি ব্যবহৃত হয়েছে, যেটা অনেকগুলো প্রোটোকলে সাপোর্ট করার কথা ফাস্ট চার্জিং। তো একটু পরেই আমরা প্রোটোকলগুলো টেস্ট করব, যদি পাওয়ার ব্যাংকটি ঠিক হয় তখন আমরা দেখতে পাবো কী কী প্রোটোকল সাপোর্ট আছে। সার্কিটের কোনো সমস্যা নেই, আর ব্যাটারি যেভাবে করা আছে এখানে সোল্ডারিং করা নেই, এখানে স্পট ওয়েল্ডিং করে সার্কিটের সাথে ব্যাটারিটি অ্যাটাচ করা রয়েছে। এ পর্যায়ে আমরা যেটা দেখবো, এটার ব্যাটারি কানেকশনটি খুলে ফেলবো এবং একটি এক্সট্রা ব্যাটারি অ্যাড করে দেখবো এটা আসলে কাজ করে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো এই পাওয়ার ব্যাংকটি রিপেয়ার হবে কিনা। তো সুতরাং আমি এখন ব্যাটারিটি ডিসকানেক্ট অথবা কেটে ফেলার চেষ্টা করব। তো আমরা ব্যাটারিটি ডিসকানেক্ট করে ফেলেছি, তবে এই অবস্থাতেও ব্যাটারিটি ডিসঅ্যাসেম্বল করা একটু কঠিন হয়ে যাবে, কারণ এটার মধ্যে যেহেতু অপোজিটেও আঠা লাগানো আছে, সুতরাং সে আঠাও খুলতে হবে, তা নাহলে ব্যাটারিটি ডিটাচ করা যাবে না। আমরা একটু অ্যালকোহল ব্যবহার করব এটাকে খোলার জন্য, আঠাটাকে নরম করে নেওয়ার জন্য। এগুলো খোলার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, ব্যাটারিতে চার্জ থাকুক বা না থাকুক, অথবা ব্যাটারি ভালো হোক বা মন্দ যাই হোক না কেন, ব্যাটারি কখনো ফুটো করা যাবে না বা কোনো ধরনের ধারালো কোনো কিছু দিয়ে ব্যাটারিতে আঘাত করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ফায়ার হওয়ার বা বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থেকে যায়। তো অ্যালকোহলের কারণে আঠাটা খুব সহজে গলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। এই অবস্থায় যদি আমরা ব্যাটারিটি দেখার চেষ্টা করি, দেখুন কি পরিমাণ মোটা হয়ে গেছে ব্যাটারিটি, এবং এটা সম্পূর্ণ অকার্যকর বাতিল একটি ব্যাটারি হয়ে গেছে এখন। আর এটা যে সাইজ, সেটা 10,000 মিলিঅ্যাম্প ক্যাপাসিটির ব্যাটারি, এবং এটার যে রিপ্লেসমেন্ট ব্যাটারি আমরা ব্যবহার করব সেটা আমার কাছে অলরেডি রয়েছে, সেটা হলো এই ব্যাটারিটি। এটাকে ব্যবহার করব, বাংলাদেশে খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় এগুলো, আগে যেগুলোকে এত সহজে পাওয়া যেত না। তো এই ব্যাটারিটিকে যদি আমরা ওটার বদলে রিপ্লেস করে নেই, সেক্ষেত্রে হয়তো আমাদের এই ডিভাইসটি পাওয়ার ব্যাংকটি ওকে হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমরা জাস্ট এটার মধ্যে ব্যাটারিটি সেট করব এবং এটার যে টার্মিনালগুলো রয়েছে সেখানে আমরা ব্যাটারিটিকে সেট আপ করে নেব। স্পট ওয়েল্ডিং করেও কানেক্ট করা যেতে পারে, অথবা আমরা চাইলে সোল্ডার করেও কানেক্ট করে নিতে পারি। তবে অবশ্যই এখানে পোলারিটি মেনটেন করতে হবে। সার্কিটের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা থাকে, যেমন এটার মধ্যে লেখা রয়েছে ব্যাটারি প্লাস, এটার মধ্যে ব্যাটারি মাইনাস, অর্থাৎ এভাবে ব্যাটারি কানেকশনটি হবে। আর আমরা ব্যাটারিতে যদি একটু দেখার চেষ্টা করি, এখানে দেখুন ব্যাটারিটি এখানে প্লাস এবং মাইনাস মেনশন করা রয়েছে, যেটা আমরা খুব সহজে বুঝে যাব যে কীভাবে এটাকে অ্যাসেম্বল করতে হবে। তো মাত্র 5 মিনিটের মতো লাগলো কাজটি করার জন্য। আর যেটা করতে হয়েছে সেটা হলো, এই ধরনের লিথিয়াম পলিমার ব্যাটারিগুলোর টার্মিনালে যেহেতু নিকেল স্ট্রিপ লাগানো থাকে, চাইলে খুব সহজে স্পট ওয়েল্ডিং করা যায়, এবং আমি সার্কিটের সাথে স্পট ওয়েল্ডিং করে টার্মিনালগুলো অ্যাটাচ করে দিয়েছি। এবং এ পর্যায়ে যদি আমরা একটু দেখার চেষ্টা করি এটা অন হয় কি না, দেখুন এখানে পরিষ্কার দেখা যাচ্ছে বাতিগুলো এখন জ্বলে উঠেছে, অর্থাৎ এটার যে ইন্ডিকেটর এলইডিগুলো জ্বলে উঠেছে, যেটা আগে কোনোভাবেই জ্বলতো না, এখন জ্বলে উঠেছে, তার মানে সার্কিটটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা সেটআপটি কমপ্লিট করে ফেললাম। এই পর্যায়ে আমরা দেখব পাওয়ার ব্যাংকটি ঠিকঠাকভাবে কাজ করে কিনা, অর্থাৎ এটা থেকে আউটপুট আসে কিনা ঠিকমতো, এবং এটা ঠিকভাবে চার্জ হয় কিনা। তো বিষয়টি দেখার জন্য আমরা একটি ইউএসবি টেস্টার মেশিন ব্যবহার করব, যেটার মাধ্যমে আমরা দেখতে পাবো এটার আউটপুট ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটাতে পাওয়ার চলে এসেছে, এবং আমরা যদি এটার প্রোটোকলগুলো টেস্ট করে ফেলি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটাতে স্যামসাংয়ের এএফসি, হুয়াওয়ে এফসিপি, এসসিপি, QC2, QC3 সাপোর্ট ইত্যাদি রয়েছে, এবং পাশাপাশি ভুক ড্যাশ র্যাপ সাপোর্টও দেখাচ্ছে। একইভাবে আমি এটা টাইপ সির প্রোটোকলগুলো দেখার চেষ্টা করেছিলাম, যেখানে স্যামসাংয়ের এএফসি, হুয়াওয়ে এফসিপি, QC2, QC3 সহ PD3-তে 22 ওয়াটের সাপোর্ট দেখতে পেলাম। আমরা আগে দেখেছিলাম এটাতে আমরা 0.7 ওয়াটে পাওয়ার ব্যাংকটি চার্জ হচ্ছিল, এবং এ পর্যায়ে যদি আমরা দেখি অটোমেটিক্যালি এটা PD ট্রিগার হয়ে গেছে, এবং এই মুহূর্তে 15 ওয়াটে পাওয়ার ব্যাংকটি চার্জ হচ্ছে, অর্থাৎ ব্যাটারিটি এখন চার্জ হচ্ছে, এবং ব্যাটারিটিতে যেহেতু ভালো পরিমাণ চার্জ আছে, সুতরাং একটু স্লো চার্জ হচ্ছে, আর ব্যাটারি খালি অবস্থায় এটা 18 ওয়াট পর্যন্ত স্পিডের চার্জিং ইনপুট নেবে।
তো আমরা সর্বশেষে এটা দিয়ে ফোন চার্জ করে একটু দেখে ভিডিওটি শেষ করব। চলুন আমরা টেস্টটি দেখে নেই। প্রথমে আমরা এটার ইউএসবি টাইপ এ পোর্টটি টেস্ট করবো। এই জন্য একটি ইউএসবি কেবল কানেক্ট করে নেব এবং কেবলটির অপর প্রান্ত আমরা একটি স্মার্টফোনে অ্যাটাচ করব। তো আমার ফোনে এই মুহূর্তে 67% চার্জ রয়েছে। আমরা যদি একটু এবার স্পিডটি দেখার চেষ্টা করি, দেখুন এখানে 16 ওয়াট PD 16 ওয়াটে ফোনটি চার্জ হচ্ছে। এটা আরও বেশি হতে পারতো, কিন্তু যেহেতু আমার ফোনটিতে অনেকটাই চার্জ রয়েছে যার কারণে স্পিড একটু কম দেখাচ্ছে। এখানে হয়তো 20 ওয়াটের বেশিও দেখাতে পারতো। আর পাওয়ার ব্যাঙ্কটি থেকে যদি আমরা একটু টাইপ সির আউটপুটটি টেস্ট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 18.9 অর্থাৎ প্রায় 19 ওয়াটে ফোনটি চার্জ হচ্ছে। একইভাবে এটাতে যেহেতু ভালো পরিমাণ চার্জ আছে যার কারণে একটু স্পিড কম দেখাচ্ছে। 9 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে ফোনটি চার্জ হচ্ছে, যেটা 18.9 ওয়াটের সমতুল্য। এবং ফোনটিতে যখন চার্জ কম থাকবে এটা 22 বা 23 ওয়াটেও ফোনটি চার্জ করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে একটি নষ্ট পাওয়ার ব্যাঙ্কে এত সহজে রিপেয়ার করে ফেলা যায় আমরা চেষ্টা করলাম আপনাদেরকে দেখাতে। আর এটা রিপেয়ার করার জন্য যে ব্যাটারিটি ব্যবহার করেছি আপনারা প্রয়োজন হলে সেটি কালেক্ট করতে পারবেন এবং আপনারা চাইলে আপনাদের নিজস্ব স্টাইলে পাওয়ার ব্যাঙ্ক তৈরি করেও নিতে পারবেন। সেক্ষেত্রে যে ধরনের সার্কিটগুলো প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, প্রয়োজনে এগুলো কালেক্ট করে নিতে পারবেন। তো আশা করছি ভিডিওটি অনেকেরই কাজে আসবে। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।